হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের আজকে পার্ট 2 চেষ্টা করবো এই ক্লাসে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার। ক্লাস নাম্বার 12 পার্ট 2। এর আগে আমাদের ক্লাস নাম্বার 11 মানে পার্ট 1-এ আমরা হার্টের কার্যকারিতা মানে হার্ট কীভাবে কাজ করে, কী হয়, কেন সার্কুলেটরি সিস্টেম আমাদের পড়তে হবে, কেন রক্ত সঞ্চালন প্রয়োজন, এরকম ডিটেলসে আমরা সব কিছু জেনেছি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো কেউ না দেখে থাকো, আমাদের একটা প্লেলিস্ট বানানো আছে যেখানে এই আরআরবি গ্রুপ ডি 2026 সায়েন্সে যা যা ক্লাস হয়েছে পরপর দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিও দেখতে পারো, অসুবিধা নেই। আজকে শুধুমাত্র হার্ট সংক্রান্ত নয়, কারণ এর মধ্যে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি বেশ কয়েকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি, অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, বারবার মেসেজ করছো বা ফোন করছো বা কমেন্ট করছো, তো আমি সেই ব্যাপারে জাস্ট 2 মিনিট একটু কথা বলে নেবো, ঠিক আছে? তারপর আজকে ক্লাস আমি স্টার্ট করছি। দেখো, প্রথম কথা হচ্ছে এক একটা করে প্রশ্ন তোমাদের নিচ্ছি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, স্যার আরআরবি গ্রুপ, আচ্ছা প্রথম কথা, স্যার ভিডিও এই কদিন স্টপ ছিল কেন? এর কারণ হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে এগুলো বলার কথা নয়, তা বলছি আমি যে আমাদের বাড়িতে একজনের ডেথ হয়ে গেছিলো, তো আমি তার জন্য দেখবে 2 দিন হয়তো ক্লাস বন্ধ ছিল, তো তারই কিছু কাজকর্ম ছিল, সেই জন্য বেশ কয়েকদিন মানে আমাদের ক্লাস স্টপ হয়েছে। ক্লাস কেন, মোটামুটি সবই বন্ধ ছিল এই কারণে, ঠিক আছে? আর যারা ভাবছো যে ক্লাস আসবে না, স্যার ভিডিও দেবে না, 2-3টে ভিডিও দিয়ে স্যার বন্ধ করতেছি, এরকম কিছু নয়, কন্টিনিউ ভিডিও আসবে। আবারও বলছি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্যার আরআরবি গ্রুপ ডি যে আমাদের 2025-26-এ 101টা শিফট হয়েছিল, সেই শিফটের যে বইয়ের ব্যাপার, সেই বইয়ের ব্যাপার কতদূর কী কাজ হয়েছে তোমাদের জানিয়ে রাখি। নেক্সট উইকে আমাদের সায়েন্সের জন্য, সায়েন্সের 101টা শিফটের ওপরে পুরো শিফট ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় বই তোমাদের চলে আসবে, ঠিক আছে? আর ম্যাথ নিয়ে যারা ভাবছো, ম্যাথেরও কাজ মোটামুটি 90% কমপ্লিট। সায়েন্সের পরে মোটামুটি ম্যাথও চলে আসবে, ঠিক আছে? তো সায়েন্সের জন্য যারা ওয়েট করছিলে, সায়েন্সে তোমরা নেক্সট উইকে বুক পেয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্যার কোর্স কবে আসবে, আর গ্রুপ ডি কোর্স। আমি বলেছিলাম যে আমাদের বই যখনই চলে আসবে, বইয়ের পরে আমি তোমাদের কোর্স লঞ্চ করে দেবো। তো নেক্সট উইকে আমাদের সায়েন্সের বই চলে আসবে, তারই মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে আমি কোর্সও তোমাদের জন্য লঞ্চ করে দেবো, ঠিক আছে? তাই যেগুলো তোমাদের প্রশ্ন ছিল, স্যার বই কবে আসবে, কোর্স কবে আসবে, সবই নেক্সট উইকে চলে আসবে। আর ক্লাস কেন বন্ধ ছিল আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আর তোমাদের 2026-এর যে ম্যাথ এবং সায়েন্সের বই বেরিয়েছিল না সম্পূর্ণ বাংলা ভাষায়, 2024-25 যত এক্সাম হয়েছে সেগুলোর উপরে যে বাংলা ভাষায় বই নিয়েছিলাম আমি, সেগুলো কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা যারা বই বলছিল স্যার অনেক প্রাইস আছে, নিতে পারছি না, তারা কিন্তু পিডিএফ নিতে পারো, ঠিক আছে? নেওয়ার প্রসেস কী আছে না আছে জানো? আমাদের যে নাম্বার আছে, এই যে নাম্বার আছে 9382265172, ঠিক আছে? এইগুলো আমি বলি না ভিডিওর প্রথমে, লাস্টেই বলি, কারণ অনেক স্টুডেন্ট প্রশ্ন করছে বলে এগুলো আলোচনা করতে হচ্ছে। 9382265172, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, ওখানে তোমাদের ডিটেলস দেওয়া হবে, বা আমাদের এক্সাম কমিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা নিয়ে নিতে পারো, অথবা এই ভিডিও শেষে আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? চলো, তো চলো আজকে সার্কুলেটরি সিস্টেমের পার্ট 2 শুরু করা যাক। দেখো, আমরা সর্বপ্রথম আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার কী। তোমাদের একটা ছবি দেখায়, ছবিটা দেখালে বোঝাতে সুবিধা হবে। দেখো, আমরা জানি এটা যে যেখানে যেখানে ফোর্স থাকে সেখানে সেখানেই প্রেশার ক্রিয়েট হয়, চাপ তৈরি হয়। কারণ আমরা কি জানি, প্রেশার সমান ফোর্স বাই এরিয়া, মানে যত ফোর্স বাড়বে তত কী হবে, প্রেশার বাড়বে। এবার তোমরা একটা সিম্পল কথা ভাবো, দেখো মন দিয়ে বুঝবে, ভালো করে শুনবে। ধরো এটা একটা রক্তবাহ আছে, ঠিক আছে? একটা রক্তবাহ আছে, তো রক্তবাহের এর মধ্যে দিয়ে কী হয় স্যার? সিম্পল না, এর ভেতর দিয়ে কী হয় না, রক্ত প্রবাহ হয়। এবার রক্ত যখন প্রবাহ হয় তখন নিশ্চয়ই এর যে দেওয়াল আছে, এর যে প্রাচীর আছে, এখানে নিশ্চয়ই একটা চাপ সৃষ্টি করে। আরে করে কি করে না, এর মধ্যে চাপ সৃষ্টি করে। যেমন দেখো, এই ছবিটার দিকে লক্ষ্য করো, এই ছবিটার দিকে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এই যে রক্তবাহটা আছে, এই রক্তবাহের মধ্যে দিয়ে কী হচ্ছে না, ব্লাড ফ্লো হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে। এই যে এর যে গাত্রটা আছে, এর যে দেওয়ালটা আছে, এর যে প্রাচীরটা আছে রক্তবাহের, এখানে তো কন্টিনিউ একটা প্রেশার ক্রিয়েট হয় না। রক্ত যখন একটা ফোর্সে মানে এক জায়গা থেকে অপর জায়গা বয়ে যায়, তো যে কোনো জিনিসের, তুমি একটা জলের পাইপের কথা ভেবে দেখতে পারো, বা আমাদের রক্তবাহের কথা ভেবে দেখতে পারো, এই যে গাত্রের ওপর, এই যে প্রাচীরের ওপর যে প্রেশারটা পড়ছে, এই প্রেশারটাই হচ্ছে রক্তচাপ, আর কিছু নয়। কিন্তু শুধুমাত্র এই এত ছোটো কথায় ছেড়ে দিলে হবে না, কী জন্য রক্তচাপ হয়, কখন বেশি হয়, কখন কম হয়, এই ব্যাপারে আমাদের ডিটেলসে জানতে হবে। দেখো, রক্তচাপ আমাদের বললাম যে আমাদের যে ব্লাড ওয়াল আছে, ব্লাড ভেসেলের ওয়াল আছে, সেখানে যে প্রেশারটা হয় তার সেটাই হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ মাপে কী দিয়ে? সর্বপ্রথম প্রশ্ন আছে যে রক্তচাপ মাপে কী দিয়ে? এটা হচ্ছে স্ফিগ্নো ম্যানোমিটার দিয়ে, ঠিক আছে? SPHY GMO MANO METER, স্যার বাংলা চাই, সব বাংলায় লেখা আছে,
আমি যা যা কিছু বলবো প্রত্যেকটা জিনিস নোট আকারে সুন্দরভাবে লেখা আছে, তোমাদের নোট দিয়ে দেবো, পড়ে নেবে, কোনো সমস্যা নেই। আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। কিসের সাহায্যে মাপে? স্ফিগ্নো ম্যানোমিটার, অনেকে স্ফিগ্নোমিটার বলে, অনেকে ম্যানোমিটার বলে, অনেকে আবার টেথোস্কোপ পর্যন্ত বলে দেয়। স্টেথোস্কোপ কী কারণে ইউজ হয় সেটা আমরা পরে জানবো, আজকেই পড়বো সেটা। তো স্ফিগ্নো ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়, ঠিক আছে। আমরা যখন রক্তচাপ পড়বো আমাদের দুটো জিনিস জানতে হবে। কি দুটো জিনিস জানতে হবে? আমি তোমাদের আগেও বলেছিলাম একবার, একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল, এই দুটো ব্যাপারে বলেছিলাম। শর্টে কি বলেছিলাম না, সিস্টোলটা হচ্ছে যখন সংকোচন হবে, যখন সংকুচিত হবে, আমাদের যে হৃদয় আছে, হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, যখন সংকুচিত হবে সেটাকে বলা হয় সিস্টোল, আর যখন প্রসারিত হবে সেটাকে বলা হয় ডায়াস্টোল। এটা একটু ডিটেলসে জানবো যে কিসের সিস্টোল কিসের ডায়াস্টোল। দেখো, আমরা জানি, ধরো আমি একটা হার্টের ব্লক ডায়াগ্রাম বানালাম, ঠিক আছে। আমি তোমাদের এইভাবেই বানিয়েছিলাম। কি বলেছিলাম? যে ওপরে যেটা থাকে সেটাকে বলে অলিন্দ, মানে ও আমাদের তো হৃৎপিণ্ড 4টে প্রকোষ্ঠ, এই দুটো হচ্ছে অলিন্দ আর এই দুটো হচ্ছে নিলয়। বলেছিলাম না বলিনি? বলেছিলাম। ওকে স্যার। এবার এই দিকেরটা কি বলেছিলাম? এই সাইডেরটা বলেছিলাম বাম অলিন্দ, এটাকে বলবো লেফট অরিক্যাল, আর এটা হচ্ছে ডান দিকের অলিন্দ, তাই রাইট অরিক্যাল। নিচেরটা কি বলেছিলাম? নিলয়। নিলয় ইংলিশ কি বলেছিলাম? ভেন্ট্রিক্যাল। এটা লেফট ভেন্ট্রিক্যাল, এটা রাইট ভেন্ট্রিক্যাল, ঠিক আছে স্যার, নো ইস্যু। মনে রাখবে, আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত বা প্রসারিত হয়, এমনটা নয় যে পুরো হৃৎপিণ্ডটা একসঙ্গে সংকুচিত হয়ে গেল বা একসঙ্গে প্রসারিত হয়ে গেল, তা কিন্তু নয়। কি হয়? ওপরের দুটো সংকুচিত হয় তো নিচেরটা প্রসারিত হয়, নিচেরটা সংকুচিত হয় তো ওপরেরটা প্রসারিত হয়, ঠিক আছে। এটা আজকে আমরা ছবির মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে দেখবো আমরা। এখন এইটুকু বোঝো যে আমরা যখনই রক্তচাপের কথা বলবো না, রক্তচাপের কথা বলবো, আমরা সবসময় মনে রাখবে এই নিচের ভেন্ট্রিক্যালের কথা বলবো, মানে আমি নিলয়ের কথা বলবো। আবার বলছি, যখন আমি রক্তচাপের কথা বলছি, যখন রক্তচাপ মাপার কথা বলছি, রক্তচাপের ব্যাপারে যে কোনো কথা বলছি, তখন আমি কিসের কথা বলবো? নিলয়ের কথা বলবো। কিসের কথা বলবো? নিলয়। ডান নিলয়, বাম নিলয়, আমি অলিন্দের কথা বলবো না। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট এখানে জেনে রাখো, যখনই আমরা রক্তচাপ মাপার কথা বলবো, আমরা 3টে জিনিস পড়েছিলাম। কি কি পড়েছিলাম? একটা পড়েছিলাম শিরা, একটা পড়েছিলাম ধমনী, আর একটা পড়েছিলাম কি? ক্যাপিলারি পড়েছিলাম, ক্যাপিলারি, ঠিক আছে। তো আমি কোনটার আমি রক্তচাপ মাপার ব্যাপারে বলতে পারি, মানে কোনটা, এই 3টে মধ্যে দিয়েই তো আমাদের রক্ত প্রবাহিত হয়, 3টের ব্যাপারে পড়েছিলাম। তো কোনটার ভেতর দিয়ে রক্ত প্রবাহটা আমরা মেজার করব? মনে রাখবে, ধমনীর কথা বলছি। এই ধমনীর মধ্য দিয়ে রক্ত অনেক প্রেসারে যায়, এবং ধমনীর মধ্যে দিয়ে সবসময় কী হয় বলেছি? শুদ্ধ রক্ত প্রবাহিত হয়, O2 যুক্ত, অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। একমাত্র ব্যতিক্রম কি? ফুসফুসীয় ধমনী, সেটার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তো যখনই রক্তচাপ মাপার কথা বলবো তখন আমি আর্টারির কথা বলবো, ধমনীর কথা বলবো। বোঝা গেল? তো আমি এখানে কি বললাম? যে আমি নিলয়ের কথা বলছি। নিলয়, নিলয় যখন আমি সিস্টোলের কথা বলছি, তখন এখানে মনে রাখবে নিলয়ের কি? সংকোচন, নিলয়ের সংকোচন। আর যখন ডায়াস্টোলের কথা বলবো তখন নিলয়ের প্রসারণ। বোঝা গেল? বোঝা গেল এইটুকু? চলো নেক্সট স্লাইড দেখো। দেখবে যখনই আমরা ব্লাড প্রেশার মাপি না, তখন দেখবে এরকম বলে 120/80, কারো 130/90, বিভিন্ন রকম থাকে। মনে রাখবে, আমাদের যেটা নর্মাল ব্লাড প্রেশার সেটা হচ্ছে 120/80, এটা হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেশার। যখনই আমাদের ব্লাড প্রেশার ধরো হয়ে গেল কি 130/80, তার মানে কি? আমাদের ব্লাড প্রেশার বেশি আছে, এটা 120 জায়গায় 130 আছে। কারোর ধরো আছে 130/90, ঠিক আছে, তার মানে কি? এটা 80 থাকার কথা, এটা 90 আছে। এটা 120 থাকার কথা, 130 আছে, মানে কি? অ্যাবনর্মাল ব্লাড প্রেশার। এটা কিন্তু সঠিক নয়। আমাদের সঠিক কোনটা বললাম? 120/80। স্যার এই 120/80 বা 130/90 বা যেটাই বল না কেন, এটার মানে কি? আমি তোমাদের এইমাত্র ব্লাড প্রেশার, বিপি শর্টে লিখছি। আমি দু ধরনের বললাম, একটা বললাম সিস্টোলিক প্রেশার, এসপি, একটা লিখলাম ডায়াস্টোলিক প্রেশার। আমি এসপির ব্যাপারটা ডিটেলসে বলেছি, যে আমাদের যখন কি হয় না, আমরা যা কিছু বলবো নিলয়ের কথা বলবো, আমাদের বাম নিলয় বা ডান নিলয়ের যে সংকোচন ঘটে, এসপিটা মনে রাখবে সবসময় কি বললাম? সংকোচন। আর ডিপিটা কি বললাম? প্রসারণ। শিথিল হয়ে যায়, শিথিলীকরণ হয়, প্রসারণ হয়, সেটাকে শিথিলীকরণ বলে, ঠিক আছে। আচ্ছা, এই যে 120 ব্যাপারটা বলছি, মনে রাখবে যখন নিলয় আমাদের সংকুচিত হয় না, যখন নিলয় আমাদের সংকুচিত হয় হার্টে, তখন সবথেকে বেশি প্রেশার ক্রিয়েট করে, সবথেকে বেশি প্রেশার হয়, সেই প্রেশারটা মনে রাখবে 120। বলো বোঝা গেল? আর প্রসারণ যখন হয় তখন মনে রাখবে, আচ্ছা 120 এই প্রেশারটা বেশি কেন?
দেখো আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে লাংস আছে না, আমাদের যে লাংস আছে, ডায়াগ্রাম মনে আছে তোমাদের সমস্ত কিছু, আশা করি মনে আছে। আমাদের যে লাংস আছে, লাংস থেকে বিশুদ্ধ রক্তটা আমাদের সোজা এই যে এটা যদি লাংস, এখানে যদি লাংস থাকে, লাংস থেকে বিশুদ্ধ রক্তটা কোথায় আসে? এখানে আসে। আরে কোথায় আসে বলো? বাম অলিন্দে আসে, বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কোথায় আসে স্যার? বাম অলিন্দ থেকে আমাদের এখানে আসে, এখানে এখানে কোথায়? বাম নিলয়ে আসে। আর বাম নিলয়ে কি থাকে স্যার? বাম নিলয়ে থাকে মহাধমনী। কি থাকে? মহাধমনী, যেটাকে আমরা ইংলিশে কি বলছিলাম? অ্যাওর্টা থাকে। এই অ্যাওর্টার মাধ্যমেই তো পুরো শরীরে, ধমনীর মাধ্যমে পুরো শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত ছড়িয়ে যায়। তো এখানে যদি প্রেশার না দিতে পারে, এখানে যদি প্রেশার না ক্রিয়েট করতে পারে, তাহলে কি রক্তটা ছড়াবে? এছাড়া আমি আরেকটা জিনিস বলেছিলাম যে পুরো শরীরে যে CO2 পূর্ণ রক্তটা, এই রক্তটা আসে কোথায় স্যার? এটা আসে আমাদের, বলো, বাম অলিন্দে, বাম অলিন্দে। আর বাম অলিন্দ থেকে কোথায় আসে? বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, বাম নিলয়ে, বাম নিলয়। এবার বাম নিলয় থেকে রক্তটা কোথায় যায়? আমি কি বলেছিলাম? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সোজা কোথায় যায়? লাংসে যায়, লাংসে যায়। তাহলে আমার যদি এই নিলয়তে যদি এই দুটো নিলয়তেই যদি প্রেশার না ক্রিয়েট হয়, তাহলে নাকি এই ডান নিলয় থেকে CO2 পূর্ণ রক্ত লাংসে যাবে? যেতে পারবে না। নাকি এই মহাধমনী অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে রক্ত ছড়াতে পারবে? পারবে না। সেই জন্য এখানে প্রেশারটা বেশি দরকার পড়ে যাতে এই কাজটা হতে পারে। যদি বলা হয় যে এটা আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি, ধরো আমি দুটোর মধ্যে কম্পেয়ার করছি যে ডান নিলয় আর বাম নিলয়, এই দুটোর মধ্যে সবথেকে বেশি প্রেশার কোথায় থাকে? আমি যদি এই দুটোর মধ্যে বলি, তাহলে মনে রাখবে বাম নিলয়ে, বাম নিলয়ে, বাম নিলয়ে। কারণ কি? বাম নিলয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না, পুরো ওটুপূর্ণ রক্তটাকে অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া। তো এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ। তো মনে রাখবে নিলয়ের মধ্যে সবথেকে বেশি প্রেশার থাকে এবং তার মধ্যেও বাম নিলয়ে সবথেকে বেশি প্রেশার থাকে। বলো ক্লিয়ার? ওকে স্যার, নো ইস্যু। তো সিস্টোলিক প্রেশার মানে আমি তোমাকে কী বললাম, যখন নিলয় আমাদের সংকোচন হয় তার প্রেশার থাকে 120, আর ডিপি মানে কি? ডায়াস্টোলিক প্রেশার। যখন আমাদের হার্টটা কী হয়, আমি যখনই ডিপির কথা বলবো, ডায়াস্টোলিক প্রেশারের কথা বলবো, সঙ্গে সঙ্গে তোমরা মাথায় কিন্তু নিলয়ের কথা ভাববে, অলিন্দের কথা ভাববে না। নিলয়ের মধ্যে যে শিথিলীকরণ ঘটে, যে প্রসারণ ঘটে, সেটা কি হয় না? ডায়াস্টোলিক। এর প্রেশারটা কম থাকে, এর প্রেশার কত থাকে? 80। সেই জন্য বলা হয় 120/80। এবার দেখবে আগেকার, এখন তো অনেক ডিজিটাল ব্যাপার চলে এসছে। স্ফিগনো ম্যানোমিটার, আগে যে ম্যানোমিটারের মাধ্যমে মাপা হতো রক্তচাপ, দেখেছো এরকম এরকম টাইপের একটা থাকতো, এতে অনেকগুলো রিডিং থাকতো, অনেকগুলো রিডিং দেওয়া থাকতো, মিলিমিটারের রিডিং সব। আর একটা সেই পাম্পিংয়ের মতো, হাতে তোমাদের ছবি দেখাবো, একটা পাম্পিংয়ের মতো মেশিন থাকতো। এই পাম্পিংয়ের মেশিনটা কী হতো? ডক্টর যে আছে সে প্রেশার দিত, আর এখানে ব্লাড প্রেশারটা কী হতো? পারদ যেটা আছে, এখানে একটা পারদ থাকতো, হাইডাগ্রাম থাকতো, HG। পারদটা কী হতো? উঠতো। এই পারদটা যতটা পর্যন্ত উঠছে ততটা কিসে উঠতো না? মিলিমিটারে উঠতো। তো এই যতটা পর্যন্ত উঠছে ততটা আমরা ব্লাড প্রেশার সেইভাবে মেজার করতাম। সেই জন্য আমাদের এটা কী হিসাবে মানা হয় বলো? এই 120টাকে বলা হয় 120 mm পারস্তম্ভের চাপ। 120 mm পারস্তম্ভের সমান, আর এটা 80 mm পারস্তম্ভের সমান। বোঝা গেল? সেই জন্য কথাটা ইউজ করা হয়। ঠিক আছে? তো আমি যতটা বললাম তোমাদের একবার লিখিত আকারে, পুরো এনসিআরটির যে জিনিসটা আছে একদম ছবি আকারে আমি তোমাদের সেটাই নিয়ে এসেছি, নিজের মতন করে লিখিনি, সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে পরিষ্কার সব কিছু লেখা আছে যে রক্তচাপ বা ব্লাড প্রেশার, রক্তবাহের প্রাচীরে যে বল প্রয়োগ করে তাকে কি বলে? রক্তচাপ বলে। শিরার তুলনায় ধমনীতে এমনি চাপ বেশি হয়। নিলয়ের সিস্টোলকালে মানে আমি কি বললাম? কার সিস্টোলকালে বলেছে? নিলয়। আমি বারবার বলছি, এই জায়গাটা কিন্তু কেউ ভুল করবে না, আমি নিলয়ের কথা বলছি শুধু। নিলয়ের সিস্টোলকালে, সিস্টোল মানে সংকোচনকালে, ধমনীর অভ্যন্তরে কার কথা বলেছে? ধমনীর কথা বলেছে, শিরার কথা বলেনি, ক্যাপিলারির কথা বলেনি, ধমনীর কথা বলেছে। অভ্যন্তরে রক্তের যে চাপ সেটা সিস্টোলিক চাপ বলা হয়। আর নিলয়ের ডায়াস্টোলিক মানে শিথিলীকরণ ঘটে, যেটা প্রসারণ ঘটে, শিথিল হয়ে যায় ধমনীর অভ্যন্তরে রক্তের চাপকে কি বলে? ডায়াস্টোলিক চাপ বলে। স্বাভাবিক সিস্টোলিক চাপ ও ডায়াস্টোলিক চাপ হলো যথাক্রমে 120 আর 80। এই সিস্টোলিক চাপটা কত বললাম? 120। আর ডায়াস্টোলিক চাপটা কত বললাম? 80 mm। মনে রাখবে একক যদি চাই কোনো কারণে কিন্তু অন্য কোনো কিছু লাগাবে না, আচ্ছা, এখানে দেখো একটা যন্ত্রের মাধ্যমে হাতে দেখো লাগানো হয়েছে, এটার মাধ্যমে। আর এটাতে কি হয়? ডক্টর কি করে? প্রেশার দেয়। বায়ুপূর্ণ রাবারের একটা কাফ বা বাহু মানে একটা কাফ রয়েছে, এটার মধ্যে প্রেশার দেয়, আর সেই অনুযায়ী তার ব্লাড প্রেশার। দেখতে পাচ্ছ এখানে রিডিং রয়েছে, এখানে রিডিং রয়েছে। আর এখানে কি থাকতো না? পারদ থাকতো। এর মধ্যে কি আছে না? পারদ আছে। পারদটা যেভাবে উঠবে সেভাবে রিডিং পাবো আমরা। ঠিক আছে? তো স্ফিগনো ম্যানোমিটার নামক একটি যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়।
উচ্চ রক্তচাপকে, আচ্ছা হাইপার টেনশনের ব্যাপারটা একবার বলে দিই তোমাদের, ঠিক আছে? কারণ হাইপার টেনশন শুধু উচ্চ রক্তচাপকে হাইপার টেনশন এরকম বলে দিলে হবে না, কারণ গ্রুপ ডিতে এত খতরনাক লেভেলের কোশ্চেন আসছে না, তোমাদের এখন একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে তোমরা বলতে পারবে না যদি ওটার কনসেপ্ট না বোঝো। আমি এটা বোঝার আগে না একবার তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিই, নাহলে এটা বুঝতে পারবে না। চলো, আচ্ছা লাস্টে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, ঠিক আছে? তো ঘাবড়াবার কিছু নেই, সমস্ত কিছু আছে, A to Z তোমাদের জন্য সব আছে। দেখো, আমি তোমাদের আগের দিনে বলেছিলাম একটা কথা ফার্স্ট ক্লাসটাতে, যদি এই কোশ্চেন এই থিওরি না বোঝো লাস্টে তোমরা কোশ্চেন করতে পারবে না। আর কোশ্চেন যখন করতে পারবে না ভাববে যে কোথা থেকে কোশ্চেন দিয়েছি, সব আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যদি এই ক্লাস বুঝতে পারো তাহলে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আর শুধু এই কোশ্চেন নয়, তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উঠি নাও, যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে বলে যাও স্যার পাচ্ছি না। দেখো, এটা ধরো একটা অর্গান, আমি অর্গানের ক্ষেত্রে কি বলেছিলাম যে স্যার আপনি এটাই বলেছিলেন যে এখান থেকে আমাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে যে কোষ দিয়ে সেই অর্গানটা তৈরি হয়েছে, তো সেই প্রত্যেকটা কোষের এনার্জির জন্য কী দরকার? অক্সিজেন দরকার। তো অক্সিজেনটা কে পৌঁছে দেয়? না ব্লাড পৌঁছে দেয়। তো ব্লাড যখন আসে অক্সিজেন নিয়ে, তার কালারটা কী থাকে? রেড থাকে। আরে এটা ওটুপূর্ণ রক্ত। আরে মানছো না মানছো না? এবার কোষের মধ্যে কিছু বিপাকীয় কাজকর্ম চলে এই অর্গানের মধ্যে। অর্গানের যে কোষ আছে সেই কোষের মধ্যে বিপাকীয় কার্যের ফলে CO2 উৎপন্ন হয়। যখন এখান থেকে সেই ব্লাডটা বের হয়, সেই ব্লাডের মধ্যে কী থাকে বলো? CO2 থাকে। ঠিক আছে স্যার, নো ইস্যু। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে এই যে আমাদের যে এই যে ব্লাডটা আসছে, এটা কিসের মাধ্যমে আসছে? স্যার ধমনির মাধ্যমে আসছে, কারণ ধমনি ওটুপূর্ণ রক্ত বহন করে। স্যার এই যে CO2টা বেরিয়ে যাচ্ছে, এই CO2টা বার করছে, এটা কিসের মাধ্যমে বেরোচ্ছে? স্যার শিরার মাধ্যমে বেরোচ্ছে, যেটাকে ইংলিশে আমরা ভেন বলি। এই ধমনি আর শিরার মধ্যে কানেকশান কে করছে? স্যার এর মধ্যে না কানেকশান করছে ক্যাপিলারি, কারণ এর মধ্যে ছোট 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 অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালিকার মতন জিনিস থাকে, সেটাকে বলা হয় ক্যাপিলারি। ওকে স্যার, এটা জানি আমরা। এবার একটা জিনিস বোঝো, ধরো 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 এই একটা আর্টারি আসছে, ঠিক আছে? আর্টারিটা এসে না ডাইরেক্ট অর্গানে ঢোকে না, এ কী করে? অনেকগুলো 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 শাখাতে বিভক্ত হয়, ঠিক আছে? অনেকগুলো শাখাতে বিভক্ত হয়। এবং এই যে CO2টা যে বেরিয়ে যায়, এই যে CO2টা যে বেরিয়ে যাচ্ছে না, কিসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে? না শিরার মাধ্যমে। তো শিরাটাও না অনেকগুলো শাখাতে এরকম না বিভক্ত থাকে, অনেকগুলো শাখাতে বিভক্ত থাকে। এবং এর মধ্যে কানেকশানটা করায় কে? আরে বলো, এর মধ্যে কানেকশানটা কে করায়? না ক্যাপিলারি। ক্যাপিলারি এদের মধ্যে কি করে? না কানেকশান করিয়ে দেয়, এর মধ্যে কানেকশান করিয়ে দেয়, এর মধ্যে কানেকশান করিয়ে দেয়, এর মধ্যে এইভাবে এইভাবে কানেকশান করা নিজেদের মধ্যে, ঠিক আছে? মনে রাখো, এই যে ধমনিটা আসছে না, এই যে ধমনিটা আসছে, আর এবং এই যে শিরাটা আসছে, এই শিরাটা এসে যে বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে এবং ধমনিটা বিভিন্ন ভাগে আমাদের ভাগ হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা ভাগে কি বলে জানো? এটাকে বলে আর্ট্রিয়ল। দেখো, এটা তোমরা জানতে, পরীক্ষায় কোশ্চেন চলে এলে কী করতে, এবং কোশ্চেন দিচ্ছেও তখন বলবে স্যার এনসিআরটির বাইরে কোশ্চেন দিয়েছে, এরকম কিছু নয়। এটা কি বলে? আর্টিওল বলে, মানে বাংলায় যেটাকে বলা হয় উপধমনী। ধমনির যে শাখা উপধমনী, কিন্তু ম্যাক্সিমাম ইংলিশে নামটা দেয়, তো সাবধান। আর এই ভেন বা শিরার যে এই ভাগগুলো, এটাকে কি বলা হয় বলো? ভেনিওল বলে, ভেনিওল, NULE, মানে উপশিরা বলা হয়, ঠিক আছে? আমার এখানে বলার উদ্দেশ্য এটাই, এই ভেনটা ইম্পর্টেন্ট নয়, ভেনটা তুমি বাদ দাও, ভেন থেকে খুব একটা প্রশ্ন আসে না। ধমনিটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের যখন ব্লাড প্রেশার খুব বেশি হয়ে যায়, সেটাকে কি বলি? বা অ্যাবনর্মাল ব্লাড প্রেশার হয়ে যায়, কি বলি আমরা কি বলি বলো? হাইপার টেনশন বলি। কি বলি? হাইপার টেনশন বলি, ঠিক আছে? এই হাইপার টেনশনের প্রধান কারণ সায়েন্টিস্টরা বলছে বা ডক্টররা বলছে যে আমাদের এই যে ধমনিটা আছে না, এই ধমনিটা এখানে এসে বিভিন্ন শাখাতে বিভক্ত হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা আর্টিওল বলছি। এই যে ধমনিটা যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায়, এইখানটা যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায়, আরে ধরো এতটা বড় ধমনি ছিল, ধমনিটা সংকুচিত হয়ে ধরো এইটুকু হয়ে গেল, তো আগে যে ধমনিটা দিয়ে ব্লাড ফ্লো করতে পারতো, যে ব্লাড ফ্লো হতো, আমি যদি ধমনিটাকে সরু করে দিই, সেই পরিমাণ ব্লাড কি ফ্লো হতে পারবে? পারবে না। তার মধ্যে কি, তার মানে কি, মানে এইটা বেশি প্রেশার ক্রিয়েট করবে। এই যে ধমনিটার যে গাত্রটা আছে, ধমনির যে প্রাচীরটা আছে, এর মধ্যে প্রেশার ক্রিয়েট বেশি হবে। তো বেশি যদি হয়, তাহলে প্রেশার যদি বেশি হয়, তাহলে চাপ বেশি বাড়বে, তাহলে অটোমেটিক রক্তের যে চাপ সেটা অটোমেটিক বেড়ে যাবে, সেইটাকে আমরা কি বলি? হাইপার টেনশন বলি। বোঝা গেল? আচ্ছা, হাইপার টেনশন হাইপোটেনশন কিন্তু এক জিনিস নয়। হাইপার টেনশন আলাদা, হাইপোটেনশন আলাদা। হাইপোটেনশন মনে রাখবে, হাইপার কথাটা ইউজ হয় বেশির জন্যে, যখন অতিরিক্ত হয় কোনো কিছু বেশি, আর হাইপো কথাটা হয় কম, যখন ব্লাড প্রেশারটা কি হয়? লো থাকে, লো।
আর এটা যখন মোর বেশি থাকে তখন হাইপার হয়, যখন লো থাকে তখন হাইপোটেনশন হয়। ঠিক আছে, মেনলি এইটাই বেশি আসে যে অ্যাট্রিওল কি বলতে পারবে না যদি না কনসেপ্ট বোঝো। যদি বলে যে কেন হাইপার টেনশন হয়, কারণ এই যে ধমনী থাকে, ধমনী যদি কোনো কারণে সংকুচিত হয়, হাই ব্লাড প্রেশার, পরিষ্কার লেখা আছে এনসিআরটির মধ্যে, হাই ব্লাড প্রেশার ইজ অলসো কল্ড হাইপার টেনশন অ্যান্ড ইজ কজড বাই দ্য কনস্ট্রিকশন অফ অ্যাট্রিওল। অ্যাট্রিওল এই যে, আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা বললাম, দুটো জিনিস এখানে খেয়াল করবে। আচ্ছা আমি না ছবিটা দেখি, মানে অরিজিনাল যে ছবিটা আছে ছবিটা একবার দেখি বলি, তাহলে তোমরা কনসেপ্টটা আরও ভালো করে বুঝতে পারবে। এইখানটা বুঝে গেছো না তোমরা? চলো নেক্সট স্লাইড দেখো। আমি এই জন্য প্রত্যেকটা জিনিস না ছবি নিয়ে এসেছি, ছবি ছাড়া এসব বোঝানো যাবে না। দেখো লক্ষ্য করো, কোন কালার দিয়ে বোঝাবো, তো এটা দিয়ে বোঝাচ্ছি। আমি কি বললাম যে এটা হচ্ছে আমাদের কি ধমনী, হ্যাঁ স্যার, ওকে নো প্রবলেম। ধমনী এসে দেখো বিভিন্ন শাখাতে বিভক্ত হচ্ছে, এই শাখাগুলোকে কি বললাম, অ্যাট্রিওল বললাম। ঠিক আছে, আর এটা হচ্ছে আর্টারি মানে ধমনী। এটা কি আমি ভেনের ব্যাপারে এখন বলছি না, তাও বলে দিচ্ছি। দেখো এই যে ভেনটা বিভিন্ন শাখাতে যে ভেঙে যাচ্ছে, এই ভেনটাকে বিভিন্ন শাখা বলে ভেনিওল, আর এটা হচ্ছে মেন শিরাটা। ঠিক আছে, আর এর মধ্যে যারা কানেকশান করে দিয়েছে, সেই কানেকশান করার মানুষের নাম কি বলো, ক্যাপিলারি। কি বলা হয়, ক্যাপিলারি বা কৈশিকী। ঠিক আছে, আমি বলতে চাইছি যে ব্লাড প্রেশার হাইপার টেনশন এই কারণে হয় শুধুমাত্র যে এই যে আর্টারি আছে না, এই যে ধমনী আছে না, ধমনীর যে সংকুচিত হওয়া তা নয়, এই যে অ্যাট্রিওলগুলো আছে মানে এই যে অ্যাট্রিওলগুলো আছে, উপধমনীগুলো আছে, এই উপধমনীগুলো কোনো কারণে যদি সংকুচিত হয়ে যায়, কনস্ট্রিকশন হয়ে যায়, এই ওয়ার্ডটা লেখা আছে, কনস্ট্রিকশন হয়ে যায়, তাহলেও কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, যেটাকে আমরা হাইপারটেনশন বলি। বোঝা গেল? চলো এতক্ষণ ধরে যেটা বললাম সেটা লিখিত আকারে তোমাদের একবার দেখিয়ে দিই। তার আগে একবার আগের স্লাইডটা দেখায়, আগের স্লাইডটা কমপ্লিট হয়নি, ওই এনসিআরটি থেকে যে লেখাটা ওইটা একবার দেখিয়ে দিই তোমাদের। চলো এই যে এটা যেটা আমাদের কমপ্লিট হয়নি সেটা আমি বলছিলাম, এগুলো ডিটেলস আমরা সব পড়ে নিয়েছি। এই যে উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলে এবং ধমনী সংকোচনের কারণে সৃষ্টি হয়। ধমনী সংকোচনের কারণে আমাদের এই এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটাই, যার ফলে রক্ত চলাচলে রোধের পরিমাণটা বৃদ্ধি পায়, ফলস্বরূপ ধমনীর বিদারণ এবং অভ্যন্তরীণ রক্তপাতও কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, অটোমেটিক না, তুমি একবার ভাবো মানে ব্লাড প্রেশার যখন খুব বেশি, দেখো আচ্ছা তোমার একটা কথা বলো, হাইপার টেনশন বেশি ক্ষতিকারক না হাইপোটেনশন বেশি ক্ষতিকারক? হাইপার মানে বেশি, হাইপো মানে কম, বলো কোনটা বেশি ক্ষতিকারক? দেখো এই জায়গাটা বুঝবে, এটা দুটোই ক্ষতিকারক। স্যার দুটো ক্ষতিকারক কেন? যখন আমাদের হাইপোটেনশন হবে না, যখন আমাদের হাইপোটেনশন হয় ভাই, সেই টাইমে তো আমাদের ধমনীর মধ্য দিয়ে যে মানে প্রেশারে ব্লাড ফ্লো হওয়ার কথা, সেই প্রেশারে তো আমাদের ব্লাড ফ্লোই হবে না, খুব কম হয়ে যাবে, সেই যে প্রেশারটা খুব কম হয়ে যাবে। এর ফলে কি হবে, আমাদের অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি না, অর্গানে আমাদের বিভিন্ন শরীরের অঙ্গের মধ্যে অক্সিজেন পৌঁছে দেওয়া। এবার ওই অক্সিজেনটা যদি কম পরিমাণে পৌঁছায়, আরে ব্লাড ফ্লো যদি কম হয় তাহলে অটোমেটিক কী হবে, অক্সিজেন কম পরিমাণে পৌঁছাবে। আমাদের শরীর যদি অক্সিজেন না পায়, আমাদের ব্রেন অক্সিজেন পাবে না, তার ফলে কী হয়ে যাব, আমরা সেন্সলেস হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব, পড়ে যাব যেখানে সেখানে। বোঝা গেল? তো হাইপোটেনশন হলে এই প্রবলেম। হাইপোটেনশন দেখো ব্লাড ফ্লো কম হচ্ছে, তার মানে কি এই রক্তবাহের যে প্রাচীর আছে, যে গাত্র আছে, সেখানে প্রেশার কম ক্রিয়েট করছে। আর হাইপার টেনশন মানে কি না, এখানে যে পরিমাণ প্রেশার থাকার কথা তার থেকে বেশি পরিমাণে এখানে প্রেশার ক্রিয়েট করছে। তার মানে কি আমাদের যে নার্ভ থাকে না, আমাদের যে ধমনী থাকে, তার মধ্যে দিয়ে যে পরিমাণ ব্লাড ফ্লো হওয়ার কথা যদি তার থেকে বেশি পরিমাণ হয়, অনেক সময় কি হয়, শিরা ফেটে যায়, ধমনী ফেটে যায়, তার ফলে আভ্যন্তরীণ আমাদের ইন্টারনাল ব্লিডিং পর্যন্ত হয়, মানুষ যে কোনো সময় মারা যায়, অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো হাইপোটেনশন খারাপ এবং হাইপার টেনশনও খারাপ, এই জন্য একটু খাবার দাবারে ধ্যান রাখবে। বেশি আমিও খাই, মানে আমি জ্ঞান দিচ্ছি না, মানে যতটা সম্ভব একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ঠিক আছে, ব্যাস। চলো, আশা করি হাইপার ব্যাপার সম্বন্ধে তোমাদের ডিটেলসে বুঝে ফেলেছো। আর তার এর আগে যেটা তোমাদের বললাম অ্যাক্টিওলের ব্যাপারে, ধমনী উপধমনীর ব্যাপারে, সেইটা তোমাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা এই জিনিসটা বুঝিয়েছিলাম তোমাদের, হ্যাঁ দেখো একটা লাইন থেকে কত কনসেপ্ট থাকতে পারে। তোমরা বাড়িতে হলে কী হতো না, একটা লাইন সিম্পল পড়ে চলে গেলে, কিন্তু এটার ভেতর দিয়ে কত কিছু, তবেই না একটা কোশ্চেন যেভাবে ঘুরিয়ে দেখ, তুমি কোনোভাবে তোমাদের আটকাবে না আর কোথাও, তাই না? এই যে আর্টিওলের ব্যাপারে বললাম, ধমনী যখন ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত অত্যন্ত সূক্ষ্ম নালীতে পরিণত হয়, তখন তাকে আর্টিওল বলে বা উপধমনী বলে। কাজ কি, এটি অক্সিজেনযুক্ত রক্ত ধমনী থেকে কৈশিক জালিকাতে নিয়ে যায়। ভেনিওলের কাজ কি, রক্ত যখন কৌশিক জালিকা
এই যে যখন এই যে ক্যাপিলারিটা ক্রস করে গেল, ক্রস করার পর কি হয়, এবারে মেন শিরাতে ঢুকছে, এবারে মেন শিরাতে ঢুকছে। এটা কি রক্ত ঢুকছে না CO2 পূর্ণ রক্ত ঢুকছে স্যার। CO2 আছে এর মধ্যে, কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। তো ফিরে আসতে শুরু করে তখন ক্ষুদ্র ক্ষুদ্র যে নালিকাগুলো তৈরি হয়, রক্ত যখন কৌশিক জালিকা থেকে ফিরে আসতে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র যে নালীগুলো তৈরি হয় তাদেরকে বলে ভেনিওল বা উপশিরা। কাজ কি, এটি অক্সিজেনবিহীন মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কৌশিক জালিকা থেকে সংগ্রহ করে শিরা বা ভেনের দিকে নিয়ে যায়। ক্লিয়ার? তাহলে প্রথমে কি হলো, প্রথমে দেখো ধমনী দিয়ে, এই কালারে বুঝবে না, এটা দিয়ে দেখো, প্রথমে ধমনী দিয়ে রক্ত ঢুকছে, এই যে ধমনী, তারপরে কি যাচ্ছে বিভিন্ন অ্যাটিওল মানে উপধমনীর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে ক্যাপিলারির মধ্যে দিয়ে যাচ্ছে, ক্যাপিলারির মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে ভেনিওলের মধ্যে দেখো, ভেনিওলের মধ্যে দিয়ে এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা বিভিন্ন ভেনিওলের মধ্যে যাচ্ছে, তারপর লাস্টে কোথায় যাচ্ছে, শিরা, মেন শিরাতে দেখো, মেন শিরা, মেন শিরা, মেন শিরা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আমাদের হার্ট সংক্রান্ত, আমাদের হৃদয় সংক্রান্ত, হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু টেস্ট হয়। স্যার কী টেস্ট হয়? আরে আমরা শুনিনি ইসিজির কথা, স্যার ইসিজি হয়, স্যার ট্রেডমিল টেস্ট হয়। এই যে যে টেস্টগুলো সাধারণত প্রশ্ন আমাদের দেয় আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত, জেনে রাখো। এটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা বলবো না, কিন্তু একটা নলেজ নেওয়ার জন্য জানতে পারো, এটাতে বিশাল কিছু কোশ্চেন আসে না, তবে আজকেও মানে রেলের কোশ্চেন এসছে, সেই প্রশ্ন কিন্তু আমরা আজকে করবো। ঠিক আছে, চলো প্রথম যে টেস্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইসিজি টেস্ট। স্যার ইসিজি টেস্ট কী জিনিস? চলো, ইসিজিকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। পুরো নাম মনে থাকবে, ইসিজির ফুল নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা কীরকম দেখো, যেহেতু এটা ইম্পর্টেন্ট নয়, খুব একটা ডিটেলসে যাব না। আমাদের আমাদের যে হৃৎপিণ্ড আছে না, চারটে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে, আমি কি বলেছিলাম যে এটা কি হয় না কন্টিনিউ সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল কন্টিনিউ হচ্ছে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। আচ্ছা এটাকে কেউ কি করাচ্ছে সংকোচন প্রসারণ? আমি বলছি যে ভাই সিস্টোল হ, সংকোচন হ, আমি আমার হাতটাকে, নিজের যে হাতটা, নিজের যে পাম্পটা আছে হাতটা, সেটাকে আমি ইচ্ছা মতন সিস্টোল ডায়াস্টোল করতে পারি, সংকোচন প্রসারণ। আমি আমার হৃৎপিণ্ডকে করতে পারবো, হার্টকে করতে পারবো যে ভাই এখন সিস্টোল হোক, এখন ডায়াস্টোল হোক, এখন সংকুচিত হোক, প্রসারণ, পারবো না। কারণ কি? কারণ এখানে অনৈচ্ছিক পেশি থাকে, কার্ডিয়াক মশাল থাকে। তো কার্ডিয়াক মশাল থাকে, তার মানে কি আমি ইচ্ছা মতন করতে পারছি না, মানে ব্রেনের তো কন্ট্রোল নেই এখানে না। আরে ব্রেন যদি চায়, আমি আমার ব্রেন দিয়ে যদি বলি ভাই এখন করিস না, ও শুনবে? এ তো কন্টিনিউ চলছে, তার মানে ব্রেন দ্বারা কন্ট্রোল হচ্ছে না, তার কী দ্বারা কন্ট্রোল হচ্ছে? তো এখানে না এক প্রকার ইলেকট্রিক অ্যাক্টিভিটি হয়। আমি বিশাল কিছু যাবো না, হিজার বান্ডিল এসএ নোট ফেসে নোটে যাবো না, ওগুলো আলাদা লেভেলের হয়ে যাবে, আর ওখান থেকে প্রশ্ন আসেও না। বারবার বলেছি তোমাদের একদম মানে যেটুকু পড়তে হবে সেটুকু ফোকাস করতে হবে, সেটাকে বারবার রিভিশন দিতে হবে। তাই বেশি কিছু যাচ্ছি না এখানে, কেউ মানে পঞ্চায়েতে করো না, স্যার এটা বললেন ওটা দরকার নেই তাই বলছি না। ঠিক আছে, এখানে কি হয় না ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়। ঠিক আছে, এর ফলে কি হয়, এটা কন্টিনিউ ওই সিস্টোল ডায়াস্টোল প্রসেসটা চলতে থাকে। তো ইসিজি টেস্ট, ইলেকট্রোকার্ডিওগ্রাম টেস্টটা কি হয় না, এই যে হৃৎপিণ্ডতে যে বৈদ্যুতিক সংকেতটা যাচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যাচ্ছে, সেইটাকে মেজার করে, সেইটাকে পরিমাপ করাই হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। কেন করে? কারণ যদি কোনো কারণে হার্ট অ্যাটাকের কেউ সিমটম মনে করে আছে, হার্ট অ্যাটাকের কোনো রকম কোনো দেখবে অপারেশনের আগে সাধারণত ইসিজি করা হয়, কারণ কি তার হার্ট অ্যাটাকের কোনো রকম কোনো ঝুঁকি আছে কিনা, হৃৎপিণ্ড ঠিকঠাকভাবে চলছে কিনা, বা হৃৎপিণ্ডে আমি কিছুক্ষণ পরেই দেখো, পরের স্লাইডেই হয়তো অথবা নেক্সট স্লাইডে আমি তোমাদের কার্ডিয়াক সাইকেল পড়াবো, মানে হৃৎপিণ্ডের যে ছন্দ, হার্টের যে রিদিম থাকে একটা, সেইটা পড়াবো। তো হৃৎপিণ্ডের যে ছন্দে চলছে, যে কার্ডিয়াক যে সাইকেলটা অ্যাকচুয়াল ঠিকঠাক আছে কিনা, বা ঠিকঠাক ছন্দে চলছে কিনা, সেইটাকে আমাদের বোঝার জন্য এই ইসিজিটা করা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাম। বলো ক্লিয়ার? চলো যেটাই বললাম সেটা একবার লিখিত আকারে এখানে দেখে নাও তোমরা। দেখো এটি হলো হৃৎপিণ্ডের সব থেকে সাধারণ এবং প্রাথমিক পরীক্ষা, এটি হৃৎপিণ্ডের, আর এটার পরীক্ষাও বিশাল কিছু কঠিন ব্যাপার নয়, নর্মাল পরীক্ষা 5-10 মিনিটের ব্যাপার। এটি হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পরিমাপ করে। কেন করে না, হৃৎপিণ্ডের ছন্দ মানে হার্ট রিদিম অস্বাভাবিক কিনা, বা হার্ট অ্যাটাকের কোনো রকম কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিএমটি টেস্ট, ট্রেডমিল টেস্ট। আরে ট্রেডমিল কতজন জানো? ট্রেডমিল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? স্যার আছে, জিমে দেখেছি। দেখো ট্রেডমিলের মধ্যে দেখেছো যে জিমে গিয়ে দৌড়াতে দেখেছো, দৌড়াচ্ছে কিন্তু স্থান মানে ওইটার মধ্যে যে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, সেটা ট্রেডমিল বলা হয়। অ্যাকচুয়ালি কী হয় দেখো, আমাদের অনেক সময়তে যখন আমরা নর্মাল বিশ্রামরত অবস্থায় থাকি, তখন ধরো আমাদের ইসিজি করলো বা হার্টের কোনো টেস্ট করলো, দেখলো একদম ওকে আছে, নো প্রবলেম, হার্ট একদম ওকে। কিন্তু যখনই সে একটু খাটাখাটি করছে, সে একটু পরিশ্রম করছে,
তখনই দেখছে যে হার্টের যে রিদিমটা, হৃৎপিণ্ডের যে ছন্দটা, সেটা কিন্তু একটু গড়বড় গড়বড় করছে, একদম প্রপারলি নেই। সেই জন্য কী হয়, এই টেস্টটাতে কী করা হয়, প্রথমে নর্মালি একটা টেস্ট করে, মানে বিশ্রামরত অবস্থায় টেস্ট করে, তারপর তাকে পরিশ্রম করানো হয়, তাকে একটা ট্রেডমিল দেয়, পরিশ্রম করানোর মধ্যে তাকে তো মাঠে দৌড়ানো করা, একটা ট্রেডমিল থাকে, ট্রেডমিলের মধ্যে তাকে হাঁটা বা দৌড়ানো করায়, দৌড়ানো করার পর সে যে পরিশ্রমটা করলো তার ফলে কী হয়, অটোমেটিক তার মানে হার্টের গতি বেড়ে যায়, সেইটা বেড়ে যাওয়ার পর সেইটাকে আবার টেস্ট করা হয়, যে দুটোর মধ্যে না কম্পেয়ার করে যে অ্যাকচুয়ালি এটা কি এই স্বাভাবিক ছন্দটা আছে তার, কাজ করার পরে পরিশ্রম করার পরে তার হৃৎপিণ্ডে কি স্বাভাবিক ছন্দ আছে না অস্বাভাবিক ছন্দ। এই যে টেস্টটা করা হয় এটাকে বলে ট্রেডমিল টেস্ট, ব্যাস, আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে, চলো দেখো এখানে লেখা আছে একে স্ট্রেস টেস্ট বলা হয়, মানে স্ট্রেস দেওয়ার পরে, পরিশ্রম করানোর পরে এটি দেখা হয় যে পরিশ্রমের সময় আপনার হৃৎপিণ্ড কতটা চাপ সহ্য করতে পারে। কেন করা হয় না, বিশ্রামের সময় হয়তো ইসিজি স্বাভাবিক আসছে না, কিন্তু পরিশ্রম করলে হৃৎপিণ্ডের রক্ত চলাচলে কোনো ঘাটতি হচ্ছে কিনা সেইটা পরীক্ষা করার জন্য এটা করা হয়। ঠিক আছে, চলো এই দুটো টেস্ট হলো, আরও দুটো টেস্ট আছে ইম্পর্টেন্ট, নেক্সট স্লাইডে দেখো। দেখো নেক্সট টেস্ট হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। স্যার ইকোকার্ডিওগ্রাফি কী টেস্ট স্যার? দেখো ইকোকার্ডিওগ্রাফিকে অনেক সময় কি বলা হয় না, ইকো টেস্টও বলা হয়। ইকো টেস্ট মানে কি বলতো, মানে এখানে কি হয় না, আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়, মানে উচ্চ কম্পাঙ্কের শব্দ ইউজ করা হয়। দেখো আমাদের যে হৃৎপিণ্ড আছে তাতে যে চারটে প্রকোষ্ঠ আছে, আমি বলেছিলাম না যে চারটে ভাল্ব থাকে, এখানে একটা ভাল্ব থাকে, এখানে একটা ভাল্ব থাকে, এখান থেকে যে ফুসফুসে যাচ্ছে সম্পূর্ণ CO2 পুনরুক্ত সে ফুসফুসীয় ধমনী, তার মধ্যে একটা ভাল্ব থাকে, যেটা যে মহাধমনীর মাধ্যমে যে আমাদের বিশুদ্ধ রক্তটা পুরো শরীরে ছড়াচ্ছে, সেই মহাধমনীর মুখে একটা ভাল্ব থাকে। এই যে চারটে ভাল্ব থাকে, এই চারটে ভাল্ব অ্যাকচুয়ালি ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমাদের জানার জন্য, আমাদের হৃৎপিণ্ডের যেরকম আকৃতি হওয়ার কথা, আকার হওয়ার কথা, সেই আকারটা ঠিকঠাক আছে কিনা, আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে কার্ডিয়াক মাসেল আছে সেই মাসেলটা ঠিকঠাক মানে শক্তিশালী আছে কিনা না দুর্বল হয়ে গেছে, এই ভালভগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেইটা জানার জন্য ইকোকার্ডিওগ্রাফি করা হয়, যেটাকে ইকো টেস্ট বলা হয়। কি করা হয় না, আল্ট্রাসাউন্ড তৈরি করা হয়, হৃৎপিণ্ডের একটা আল্ট্রাসাউন্ড, উচ্চ কম্পাঙ্কের একটা শব্দ তরঙ্গে হৃৎপিণ্ডতে দেওয়া হয়, সেখানে একটা ছবি নেওয়া হয়, সে ছবির মাধ্যমে এই জিনিসগুলো টেস্ট করা হয়। ঠিক আছে, চলো দেখো এখানে পরিষ্কার লেখা আছে এটি মূলত হৃৎপিণ্ডের একটা আল্ট্রাসাউন্ড, উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিণ্ডের একটা চলমান ছবি তৈরি করে। কী দেখা হয়, হৃৎপিণ্ডের আকার আকৃতি, হৃৎপিণ্ডের পেশি কতটা শক্তিশালী, হৃৎপিণ্ডের ভালভগুলো ঠিকমতো খুলছে বন্ধ হচ্ছে কিনা, এই জিনিসগুলো জানা হয়। চলো নেক্সট যে টেস্টটা আছে সেটা হচ্ছে এনজিওগ্রাফি। এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এর সঙ্গে এনজিওপ্লাস্টও জড়িত। ঠিক আছে, স্যার এনজিওগ্রাফি কী জিনিস, এনজিওগ্রাফি কী? দেখো একটা জিনিস বুঝবে, আমাদের শরীরের মধ্যে আমাদের অর্গান, যে কোনো অর্গান, আমাদের যে কোনো অর্গান কাজ করার জন্য কি প্রয়োজন স্যার, এনার্জি প্রয়োজন। সেই এনার্জির মধ্যে এনার্জি তৈরি হবে কি করে স্যার, অক্সিজেন থেকে তৈরি হবে। সেই অক্সিজেন কে নিয়ে আসে স্যার, অক্সিজেন তো আনে রক্ত। সে রক্ত স্যার কিসের মাধ্যমে আসে স্যার, রক্ত আসে ধমনির মাধ্যমে। আরে বোঝা গেল, শিরার মাধ্যমে CO2 পূর্ণ রক্ত বেরোয়, বাদ দিলাম, আমি শিরার কথা বলছি না, আমি ধমনির কথা বলছি। কি আর্টারি না, বিভিন্ন আর্টারির মাধ্যমে, যেমন আমাদের যদি কিডনির কথা বলি তাহলে বলবো রেনাল আর্টারি, যদি আমি লিভারের কথা বলি বলবো হেপাটিক আর্টারি। তো বিভিন্ন রকম আর্টারি, বিভিন্ন রকম ধমনির মাধ্যমে আমাদের O2 পূর্ণ রক্তটা আসে। ঠিক সেই রকমই আমাদের যে হার্ট আছে, আমাদের যে হার্ট আছে, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট, এই হার্টটা কাজ করার জন্য, এনার্জি পাওয়ার জন্য, আরে এরও তো অক্সিজেন লাগবে কি লাগবে না? হ্যাঁ স্যার লাগবে, এর জন্য লাগবে। তো মনে রাখবে এই হার্টের মধ্যে যে ধমনির মাধ্যমে আমাদের O2 পূর্ণ রক্ত আসে সে আর্টারিকে বলা হয় কোরোনারি আর্টারি। কি বলা হয়? কোরোনারি আর্টারি, করোনারি ধমনী। করোনারি ধমনীর মাধ্যমে কি হয় না, অক্সিজেন পূর্ণ রক্ত আসে অক্সিজেন দেওয়ার জন্য হার্টকে, কারণ সেখানে সেলগুলোকেও কাজ করাতে হবে, এনার্জি দিতে হবে, নাহলে হার্ট কাজ করতে পারবে না। তো এই এনজিওগ্রাফিতে না এইটা টেস্ট করা হয়। কী টেস্ট করা হয়, যে করোনারি আর্টারি বা হৃৎপিণ্ডে যে ধমনীগুলো থাকে তাতে কোনো রকম কোনো ব্লকেজ আসছে কিনা, কোনো রকম কোনো বাধা আসছে কিনা। কারণ এতে যদি ব্লক থাকে না, খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, খুব ডেঞ্জারাস। এমনকি করোনারি আর্টারি যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় তাহলে সেই পরিমাণ ব্লাড কিন্তু ফ্লো করতে পারবে না, সেই পরিমাণ অক্সিজেন কিন্তু হৃৎপিণ্ড পাবে না, তার ফলে কিন্তু ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদের করোনারি এই যে আর্টারিগুলো ঠিকঠাক আছে কি না সেই টেস্টের জন্য এনজিওগ্রাফিটা করা হয় মেনলি। বলো বোঝা গেল? বোঝা গেল? চলো এটাই লেখা আছে এখানে। কি লেখা আছে না, এটি হলো রক্তনালীর একটি বিশেষ এক্স রে পরীক্ষা, এটি একটি বিশেষ রং বা ডাই, কন্ট্রাস্ট ডাই ব্যবহার করে, এসব জানতে হবে না। হৃৎপিণ্ডের ধমনীতে মানে করোনারি আর্টারি কোনো ব্লক বা বাধা আসছে কিনা, ব্লক থাকলে কতটা মারাত্মক, রক্ত চলাচল পথটা কতটা সরু হয়ে গেছে, এই জিনিসগুলো এখানে জানতে হয়, ব্যাস আর কিছু নেই এর মধ্যে।
বোঝা গেল? এই 4টে টেস্টের কথা মনে রাখবে, বিশাল ইম্পর্টেন্ট নয়, জানার জন্য ইম্পর্টেন্ট, বা পরীক্ষায় যদি কোনো কারণে আসে করতে পারবে। চলো, আচ্ছা, এখানে যে এনজিওগ্রাফির কথা বললাম না, এনজিওগ্রাফির সঙ্গে এনজিওপ্লাস্ট জিনিসটা জড়িয়ে আছে। এনজিওপ্লাস্টি আমি নেক্সট স্লাইডে তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাপারটা। আমি তোমাদের এনজিওগ্রাফির ব্যাপারে বললাম যে করোনারি করোনারি ধমনির মধ্যে কোনো ব্লকেজ আসছে কি না সেটা জানার জন্য আমাদের এনজিওগ্রাফি করতে হয়। এনজিওপ্লাস্টি আর কিছুই নয়, ও যদি কোনো কারণে ব্লকেজ চলে আসে, কোনো কারণে করোনারি ধমনির মধ্যে ব্লকেজ আসে বা সংকুচিত হয়ে যায়, ওটা যে ব্লকেজটা যে সরানোর আধুনিক উপায় সেটাই হচ্ছে এনজিওপ্লাস্টি, আর কোনো কিছু নয়। দেখো এটাই লেখা আছে এখানে যে এনজিওপ্লাস্টি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হৃৎপিণ্ডের বন্ধ হয়ে যাওয়া বা সরু হয়ে যাওয়া রক্তনালী বা ধমনী পুনরায় খুলে দেওয়া হয়। সহজ কথা, এটি হার্টের ব্লকেজ সরানোর একটি আধুনিক উপায়। দ্যাটস অল। ওকে, চলো নেক্সট স্লাইডে নেক্সট টপিক পড়বো আমরা। আরে ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিয়ে তোমরা, ঠিক আছে? দেখো আমাদের এরপর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লাবডাব সাউন্ড নিয়ে। আরে স্যার লাবডাব সাউন্ড কি? দেখো আমরা যখনই স্টেথোস্কোপ দিয়ে, স্টেথোস্কোপ কি কিছুক্ষণ পরেই জানতে পারবে, যখন আমরা বুকের মধ্যে স্টেথোস্কোপ ধরি, কানের মধ্যে যখন নিই, তখন আমরা কি সাউন্ড পাই? লাবডাব বা ধুকপুক শব্দ পাই। অনেক সময় লুবডাব বলা হয়, অনেক সময় লাবডাব বলা হয়, ঠিক আছে? লাবডাব সাউন্ডটা কী জিনিস বুঝবে। দেখো দুটো সাউন্ড হয়, একটা হচ্ছে লাব আর একটা হচ্ছে ডাব। লাব ডাব বা ডাব যেরকম বলো, লাব ডাব সাউন্ড হয়, ঠিক আছে? অনেক জায়গায় লুবডাবও বলে, লুবডাব এরকম সাউন্ড হয়, ঠিক আছে? সাউন্ডটা হয় কি জিনিসটা বুঝবে। দেখো এখানে কিছু ভাল্ব দেখতে পাচ্ছ, দেখো কিছু ভাল্ব বন্ধ হচ্ছে খুলছে। আরে দেখতে পাচ্ছ কি না? এখানে একটা দেখতে পাচ্ছ, এইখানে একটা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে লক্ষ্য করো, এইখানে দেখতে পাচ্ছ কি না বলো, এখানে দেখতে পাচ্ছ কি না বলো। তো এখানে অ্যাকচুয়াল কি হয় দেখো, আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস, যে যদি আমাদের এটা হার্ট হয়, হার্টের যদি 4টে চেম্বার থাকে, তো যখন 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 আমাদের ওটুপূর্ণ রক্ত কোথায় আসে স্যার? বাম অলিন্দে আসে। বাম অলিন্দ থেকে কোথায় যায় স্যার? ডান অলিন্দে যায়। এই ডান অলিন্দে যখন যায়, এখানে একটা গেট থাকে না, একটা দরজা থাকে, সেই দরজাটা দিয়ে যায়, তাই তো? দরজাটা দিকে কী হয়? এখানে মহাধমনী থাকে, মহাধমনী দিয়ে পুরো শরীরে ছড়িয়ে যায়। এই যে ব্লাডটা এখান থেকে গেল, এই রাস্তাটা দিয়ে গেল, এখানে যে প্রবেশ করলো রক্তটা, তারপরে কি এই রক্তটা ফিরে যেতে পারে? না স্যার, ফিরে যেতে পারে না, কোনোভাবে ফিরে যেতে পারে না। কারণ এখানে একটা ভাল্ব থাকে, সেই ভাল্বটাকে কী বলা হয়? মাইট্রাল ভাল্ব বলা হয় বা বাইকাসপিড বলা হয়। এই একটা ভাল্ব থাকে, মাইট্রাল ভাল্ব। আর যখন এই CO2 পূর্ণ রক্তটা কোথায় আসে স্যার? ডান অলিন্দে আসে। ডান অলিন্দ থেকে কোথায় যায়? ডান নিলয়ে যখন যায়, এখানে একটা গেট থাকে না, এখানে একটা গেট থাকে। যখন ডান অলিন্দে এই রক্তটা প্রবেশ করে গেল, সেটাকে আর ব্যাক করে যেতে পারে না স্যার? এখানে একটা গেট থাকে না, এই গেটটা বন্ধ হয়ে যায়। এই গেটটা কী ছিল? এই ভাল্বটা কী ছিল? ট্রাইকাসপিড ছিল, ট্রাইকাসপিড। এটা মাইট্রাল বা বাইকাসপিড, এটা ট্রাইকাসপিড। এই দুটো ভাল্ব যে বন্ধ হয়, তখন আমরা কী শব্দ পাই? লাব বা লুব বা লাব, এই শব্দটা পাই। নেক্সট টাইম যখন রক্ত তো প্রবেশ করে গেল, রক্ত প্রবেশ করার পর মহাধমনীর মধ্যে দিয়ে চলে গেল রক্তটা। আরে মহাধমনীর মধ্যে দিয়ে গেল কি গেল না? এবার মহাধমনীর মুখে একটা ভাল্ব থাকে তো, যাতে রক্তটা ব্যাকে না আসতে পারে। হ্যাঁ স্যার, ভাল্ব থাকে। সেটাকে কি ভাল্ব বলা হয়? অ্যাওর্টিক ভাল্ব। কি ভাল্ব বলা হয়? মহাধমনীর ভাল্ব বা অ্যাওর্টিক ভাল্ব বলা হয়। আর একটা ভাল্ব থাকে যেটা রক্তটা এইখানে আসার পরে, মানে ডান নিলয়ে আসার পর এটা কোথায় যায় না? সোজা লাংসে যায়। CO2 পূর্ণ রক্ত লাংসে যায়। তো এই যে রক্তটা ঢুকছে এর ভেতরে, যাতে ব্যাকে না আসতে পারে, সেই জন্য এর মুখে তো একটা ভাল্ব থাকে। এই ভাল্বটার নাম কি? পালমোনারি ভাল্ব স্যার। তো এই যে ভাল্বটা বন্ধ হচ্ছে, অ্যাওর্টিক ভাল্ব আর এই পালমোনারি ভাল্ব, এই দুটো ভাল্ব যখন বন্ধ হয় একসঙ্গে, তখন এখানে একটা শব্দ হয় যার নাম হচ্ছে ডাব। তো এই ভাল্বগুলো যখন বন্ধ হয়, খোলে বন্ধ হয়, এই বন্ধ হওয়ার সময় যে একটা শব্দ হয়, তীক্ষ্ণ শব্দ হয়, সেই শব্দটাই আমরা কিন্তু শুনতে পাই। সেটাই বলি আমরা অনেক সময় ধুকপুক শব্দ করছে, অনেক সময় বলি অ্যাকচুয়ালি শব্দটা কীরকম হয়? লাব ডাব। ঠিক আছে? আর এটা কিসের মাধ্যমে মাপা হয় না? স্টেথোস্কোপ যন্ত্রের মাধ্যমে। তো যেটা বললাম সেটা একবার লিখিত আকারে দেখে নিও। দেখো লুপ ডাব শব্দ বা লাব ডাব শব্দ বললাম,
যখন হৃৎপিণ্ড শুনি তখন দুটি শব্দ পাওয়া যায়, অনেকে মনে করে হৃৎপিণ্ডের সংকোচনের শব্দ, কিন্তু আসলে এটি শব্দগুলো তার হৃৎপিণ্ডের ভাল্ব বন্ধ বা কোপাটিকা বন্ধ হওয়ার সময় হয়। প্রথম শব্দ লাভ শব্দটা হয় যখন কি মাইটাল ভাল্ব আর ট্রাইকাসপিড ভাল্ব সজোরে বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় শব্দটা কখন হয়, যখন অ্যাওর্টিক ভাল্ব আর পালমোনারি ভাল্ব বন্ধ হয়ে যায়, তখন একটা তীক্ষ্ণ শব্দ হয়, সেটাকে বলে হৃৎপিণ্ডের প্রসারণে ডায়াস্টল শুরু হয়। একটা সিস্টল হয়, একটা ডায়াস্টল হয়, তো ওই ভাল্ব বন্ধ হওয়ার শব্দটা এই ধুকপুক শব্দ বা লাভডাব এটি, এবং এটি শোনার যন্ত্র কি স্টেথোস্কোপ, স্টেথোস্কোপের মাধ্যমে আমরা পুরো জিনিসটা শুনতে পাই। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট টপিক, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। চলো নেক্সট স্লাইডে বলি। নেক্সট আমরা যেটা পড়ব, দেখো একটা কথা বলি তোমাদের, এই কথাগুলো বলে মানে ক্লাসের সময় নষ্ট। এই যারা কমেন্ট করছো না, স্যার এই ক্লাসটা হবে না, ওই ক্লাসটা হচ্ছে না, এই ক্লাসটা হচ্ছে না, ভাই আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি কখন সিলেবাস এখানে শেষ হয়ে যাবে না তোমরা বুঝতেও পারবে না। তোমরা রিভিশন দাও, চাকরি পায় একমাত্র রিভিশনের জন্য। হাজারো কন্টেন্ট পড়ে আছে, যেখান থেকে ইচ্ছা পড়ো, আমার কাছে পড়ো, ওর কাছে পড়ো, তার কাছে পড়ো, দুনিয়ার যেখান থেকে ইচ্ছা পড়ো, যতক্ষণ না তোমরা রিভিশন দেবে, নিজের নোট বানিয়ে রিভিশন দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। হাজারটা জিনিস পড়তে যাও না। আবারও বলছি, আমি যা পড়াবো তার বাইরে সিঙ্গেল কোনো কিছু বই, কোনো লাইন, কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এর বাইরে কিছু আসবে না, মেনে নাও এটা, এর বাইরে আসবে না কিছু। তো যেটা পড়াচ্ছি চুপচাপ রিভিশন করো, দিনে 10বার পারলে রিভিশন করো, আরও সাবজেক্ট আছে পড়ো, এটা হলো না সব করিয়ে দেবো এখানে আমি, নো টেনশন। ঠিক আছে, দেখো আমি এখানে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ? স্যার মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ আছে। সব প্রাণীর কি 4টে প্রকোষ্ঠ আছে? না স্যার, সব প্রাণীর 4টে প্রকোষ্ঠ নেই। আমি শর্টে বলে দিই, তারপরে একটা ছক দিয়ে দেবো, পড়ে নেবে, ঝামেলা মিটে যাবে। যেমন আমি মাছের ক্ষেত্রে যদি বলি, মাছের ক্ষেত্রে হচ্ছে কটা প্রকোষ্ঠ বলো? 2টো প্রকোষ্ঠ। যদি আমি অ্যাম্ফিবিয়ান উভচরের কথা বলি, উভচরের কথা বলি, তাহলে কটা প্রকোষ্ঠ? 3টে প্রকোষ্ঠ। যদি আমি সরীসৃপে উভচরের, এখানে একটা ব্যতিক্রম আছে, কুমিরের ব্যাপারটা আমি লাস্টে বলে দেবো। সরীসৃপের যদি কথা বলি, সরীসৃপের স্যার 3টে প্রকোষ্ঠ। যদি আমি পাখির কথা বলি, বার্ডসের কথা বলি, কটা প্রকোষ্ঠ? 4টে প্রকোষ্ঠ। যদি আমি ম্যামেলসের কথা বলি, স্তন্যপ্রায়ী, এই যে মানুষ, গরু, কুত্তা, ভেড়া, ছাগল যারা আছে, তাদের কটা প্রকোষ্ঠ? না 4টে প্রকোষ্ঠ। কিন্তু প্রশ্ন হচ্ছে কতই না ইজি হতো যদি এরকম কোশ্চেন আসতো, স্যার মাছের কটা প্রকোষ্ঠ, লিখে দিয়ে চলে আসতে 2টো। স্যার উভচরের কটা প্রকোষ্ঠ, লিখে দিয়ে চলে আসতে 3টে। আরে ওই জায়গায় রেলওয়ে আর নেই, এখন চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। কীরকম কোশ্চেন দেবে বলো? মাছের কটা অলিন্দ আছে, ফেসে যাবে। মনে রাখবে মাছের যে 2টো প্রকোষ্ঠ আছে না, আমাদের স্তন্যপ্রায়ীদের ক্ষেত্রে কি বললাম? 4টে প্রকোষ্ঠ বললাম। 4টে প্রকোষ্ঠের মধ্যে কি বললাম? 2টো অলিন্দ, 2টো নিলয়। কিন্তু মাছের ক্ষেত্রে যে 2টো প্রকোষ্ঠ আছে, এর খেলা হচ্ছে একটা অলিন্দ আর একটা নিলয়। উভচরের ক্ষেত্রে বললাম 3টে প্রকোষ্ঠ আছে, মনে রাখবে 2টো অলিন্দ, এর 2টো অলিন্দ আর একটা নিলয়। ঠিক আছে, উভচরের মধ্যেও আবার ভাগ আছে। ঠিক আছে, দেখো কোশ্চেন এইভাবে দেয় যে কটা অলিন্দ কটা নিলয় বলো, এখানে যে 3টে বলছে সরীসৃপে, কটা অলিন্দ কটা নিলয় বলো, এই টাইপের দেয়। আরেক দেয় রুই মাছের কটা অলিন্দ, স্যালামেন্ডার দিয়ে দিল। আরে গ্রুপ ডি 2022-এ আসা প্রশ্ন, স্যালামেন্ডার এর কটা নিলয় আছে বলো। বলে দেবে পায়রা এর কটা নিলয় আছে বলো, পুরো ফেসে যাবে। তাই আমি যে ছকটা দিচ্ছি, চোখ খুলে চুপচাপ মুখস্থ করে নেবে, কাজ মিটে যাবে। চলো নেক্সট দেখো। আর বলে রাখি, এইসবের মধ্যে ব্যতিক্রম হচ্ছে একমাত্র কুমির। কুমির সরীসৃপদের কটা বললাম? 3টে প্রকোষ্ঠ থাকে, তো তার মধ্যে 2টো অলিন্দ, একটা অসম্পূর্ণ, একটা বিভক্ত নিলয় থাকে, মানে একটা অলিন্দ, 2টো অলিন্দ, একটা নিলয় থাকে। কিন্তু কুমিরের ক্ষেত্রে কি হয়, সরীসৃপ হওয়া সত্ত্বেও 4টে প্রকোষ্ঠ থাকে, 4খানা প্রকোষ্ঠ। ঠিক আছে, কুমির একমাত্র ব্যতিক্রম। চলো দেখো, প্রাণী ভেদে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের বিন্যাস, ব্যাস, এর বাইরে আর কিছু করার দরকার নেই, একটাই ছকে পুরোটা তোমাদের শেষ। মাছের দেখো, আরে মাছের দেখো, মাছের কি বলেছে না, 2টো প্রকোষ্ঠ, একটা অলিন্দ, একটা নিলয়। রুই, কাতলা, হাঙর, এই উদাহরণগুলো মনে রাখবে। দেখো স্যালামেন্ডার, কোশ্চেন এসেছিল ডাইরেক্ট, কটা প্রকোষ্ঠ আছে? 3টে, 2টো অলিন্দ, একটা নিলয়, সব মনে রাখতে হবে, এখানে একটা কিছু বাদ দেওয়া যাবে না। সরীসৃপের 3টে, দেখো সাপ, টিকটিকি, কচ্ছপ পড়ছে, কিন্তু কুমির পড়ছে না। কুমির কি 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখির ক্ষেত্রেও 4টে প্রকোষ্ঠ, 2টি অলিন্দ, 2টি নিলয়। স্তন্যপ্রায়ীদের মধ্যে 4টি, 2টি অলিন্দ, 2টি নিলয়। আর সরীসৃপদের মধ্যে 2টি অলিন্দ, একটা নিলয় আছে। ঠিক আছে, এর মধ্যে পায়রা, চড়ুই, ঈগল পড়ছে, এখানে মানুষ, গরু, বাঘ, তিমি মাছ, যা। আচ্ছা তিমি মাছ সম্বন্ধে একটা প্রশ্ন এসেছিল, সবাই মাছ ভেবে সেটাকে করে দিয়েছে 2টো। আরে তিমি মাছ হচ্ছে স্তন্যপ্রায়ী, তো তিমি মাছ স্তন্যপ্রায়ী ম্যামেলসের মধ্যে পড়ছে, তাই ওর 4টি প্রকোষ্ঠ, 2টো অলিন্দ, 2টো নিলয়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা এরপর দেখো হৃদচক্র। আচ্ছা একটা কাজ করছি, কারণ এরপরে না অনেকগুলো কোশ্চেনও আছে,
আর টপিক শুধু হৃদ চক্র নেই, এরপর আরও বেশ কিছু টপিক রয়েছে, ঠিক আছে। তো আমি না নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করি। হৃদ চক্র, কার্ডিয়াক সাইকেল আছে, তারপর আরও ডবল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশনের ব্যাপারে জানতে হবে, লিম্পের ব্যাপারে লিম্প মানে লসিকার ব্যাপারে জানতে হবে, তারপরে অনেকগুলো পিওকে কোশ্চেন আছে। তো আজকে শেষ করাটা পসিবল হবে না, আমি নেক্সট ক্লাসে বাকিটা পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাস যেটা পাবে একদম 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা না সিম্পল রিভিশন করো, সিম্পল বারবার বলছি, খাতার মধ্যে নিজেরা নোট বানাও, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আলাদা ব্যাপার। তোমরা কিন্তু খাতার মধ্যে নোট বানাও, নোট বানিয়ে চুপচাপ রিভিশন করতে থাকো, ঠিক আছে। আর আরও একবার তোমাদের বলে দিই, তোমরা নেক্সট উইকে তোমরা সায়েন্সের জন্য যে 101টা শিফট আছে গ্রুপ ডির যে বই তৈরি কাজ চলছে, নেক্সট উইকে তোমরা বই পেয়ে যাবে। তারপরে তোমরা ম্যাথেরও পেয়ে যাবে, এবং যারা কোর্সের ব্যাপারে বলছিলে গ্রুপ ডি স্পেশাল কোর্সের ব্যাপারে, সায়েন্সের বা যে কোনো কোর্সের ব্যাপারে, সেটা তোমাদের নেক্সট উইকে আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো, ঠিক আছে। তোমরা যদি এই মুহূর্তে কোনো রকম কোনো কোর্স চাও, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। তোমাদের অর্জুন ব্যাচ রয়েছে, এখানে ম্যাথামেটিক্সের জেনারেল সায়েন্স, রিজনিং, জেনারেলজি A to Z এখানে কমপ্লিট করানো আছে। শুধু গ্রুপ ডি না, যে কোনো ব্যাচের যে কোনো এক্সামের জন্য তোমরা এই ব্যাচটা নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে আলাদা আলাদা ব্যাচ নেবো, জেনারেল সায়েন্সের মাত্র 399 টাকা ব্যাচ অ্যাভেলেবেল আছে। জেনারেল সায়েন্স বলো, জেনারেল অ্যাওয়ারনেস বলো, রিজনিং বলো, ম্যাথামেটিক্স বলো, যে কোনো ব্যাচ তোমরা এখান থেকে নিতে পারো, ঠিক আছে। আর জানি রাখি তোমাদের 2026-এর মানে 2024-25 যত এক্সাম হয়েছে গ্রুপ ডি ছাড়া, তার উপরে যে বাংলা ভাষা সম্পূর্ণ বই আমাদের আছে আর কি। তো বই তো নিতেই পারো, বই অ্যাভেলেবেল রয়েছে, এগুলো কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। যদি কেউ চাও যে বই নেবো না স্যার, পিডিএফ নেবো, তো পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে। সেটা তুমি 2026-এর বলো বা 2016-22-এর বলো, বই এবং পিডিএফ দুটো অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো, ঠিক আছে। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে সিম্পল স্ক্রিনশট দেবে। ওখানেই তোমাদের যদি বই চাও তাহলে অ্যাড্রেস ফর্মেট পাঠাবো, অ্যাড্রেস ফর্মেট ফিল আপ করবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমি ডেলিভারি করে দেবো, বা তার সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো। আর যদি পিডিএফ চাও তাহলে পিডিএফ ওই যখনই তোমরা পেমেন্ট করার পর কিউআর কোডে পেমেন্ট করে যখন আমাকে পেমেন্টের যে স্ক্রিনশটটা দেবে, তখন তোমাদের হোয়াটসঅ্যাপেও সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। অথবা তোমরা আমাদের এক্সামটি যেটা অ্যাপ্লিকেশন আছে, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ইনস্টল করে তোমরা স্টাডি মেটেরিয়াল থেকে ডাইরেক্ট পিডিএফ নিতে পারো, আর পেড কোর্স থেকে তোমরা কী করতে পারো না, পেড কোর্স নিতে পারো। আর যদি বই অর্ডার করতে চাও, বুক সেকশন থেকেও তোমরা নিতে পারো। অথবা বেস্ট হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো যদি কোনো এনকোয়ারি থাকে, ঠিক আছে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এই কদিন এক্সট্রিমলি সরি, কদিন ক্লাস স্টপ হয়ে গেল, চেষ্টা করবো এবার থেকে কন্টিনিউ করার, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর সিলেবাস নিয়ে ভাববে না, কমপ্লিট করিয়ে দেওয়া হবে, এখানে ক্লাস বন্ধ হবে না। তাই এইসব চিন্তাভাবনা ছাড়ো যে ক্লাস বন্ধ হয়ে যাবে, কিচ্ছু হবে না। সমস্যার জন্য ক্লাস দিতে পারিনি, এবার থেকে কন্টিনিউ ক্লাস আসবে, তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। তো যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর টেলিগ্রামে যুক্ত থাকতে ভুলবে না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আমি সমস্ত পিডিএফ টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো। ওকে, বাই।